বর্ষাকালের এই বৃষ্টিতে প্রকৃতি যেন ছন্দ ফিরে পায়। সবাইকে বর্ষাকালের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজনে। আজকে আমরা কথা বলবো ক্যান্সারের প্রচলিত ভুল ধারণা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার একরামুল হক জোয়ারদার। তিনি ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। ডাক্তার জোয়ারদার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও স্বাগতম। জোয়ারদার, একটি কথা না বললেই নয়, এই যে বর্ষা শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে, আমরা কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও কিন্তু বেড়ে চলেছে এই সময়টাতে। বলা হয় যে গত মাসে যতটুকু ডেঙ্গু রোগী হয়েছিল এবার তার দ্বিগুণ হয়েছে। যেমন গতকালকে চিত্রটি যদি বলি যে 2 জন মারা গেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, 320 জন রোগী ভর্তি হয়েছে হসপিটালে ডেঙ্গুজনিত জটিলতার কারণে। আসলে আমাদের এই সময়টাতে সবাইকে সচেতন হতে হবে, এটা আমাদের একটা আজকের দিনে আজকের মেসেজ। আপনার কাছে আমার যে প্রথম প্রশ্ন, আমরা ক্যান্সার নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে। যেমন আমরা ক্যান্সার বলতেই বুঝি নিশ্চিত মৃত্যু। আপনি যদি বলতেন বিষয়টা। আচ্ছা, ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, এবং আপনাকেও ধন্যবাদ। ক্যান্সার, দেখুন, ক্যান্সার মানেই সবার ভিতরে একটি আতঙ্ক তৈরি হয়ে যায়। ক্যান্সারের নাম শুনলেই সবাই একটি ভীতি সংশ্লিষ্ট হয়ে যায়, যে তারা মনে করে যে এই বুঝি মনে হয় আমি আর বাঁচব না। আগে একসময় হয়তো এমনটি ধারণা ছিল, যার কারণে মানুষ এমনটি মনে করত, কিন্তু এখন সময়ের সাথে সাথে এবং চিকিৎসা বিজ্ঞানের আধুনিকায়নের সঙ্গে সঙ্গে এই ধারণা কিন্তু পুরোপুরি ভুল হয়ে গেছে। হ্যাঁ, এবং ক্যান্সার এখন যদি কেউ ক্যান্সার আক্রান্ত হয় এবং যদি কেউ আর্লি ডিটেকশন হয়, প্রাথমিক পর্যায়ে যদি ক্যান্সার শনাক্ত করা যায়, তাহলে অনেক ক্যান্সার যে প্রায় 100% নিরাময়যোগ্য। তার ভিতরে আমি বেশ কয়েকটি উদাহরণ বলতে পারবো, যেমন ব্রেস্ট ক্যান্সার অন্যতম। কারণ সারা পৃথিবীতে যদি শুধু ফিমেল পেশেন্টদের ভিতরে দেখা হয়, তাহলে কিন্তু ব্রেস্ট হচ্ছে নাম্বার 1 ক্যান্সার। আবার বাংলাদেশেও যত ক্যান্সার আছে, মহিলাদের ভিতরে এককভাবে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে নাম্বার 1 ক্যান্সার। তো ব্রেস্ট ক্যান্সার আগে অজ্ঞতার কারণে মানুষ অনেক দেরিতে প্রেজেন্ট করতো, কিন্তু এখন যদি কেউ আর্লি প্রেজেন্ট করে এবং প্রপার ওয়েতে যদি তার স্টেজিং হয়ে ডায়াগনোসিস হওয়ার পরে যদি অ্যাকর্ডিং টু স্টেজ যদি তার ট্রিটমেন্ট নেওয়া যায়, তাহলে কিন্তু সেই ক্যান্সার প্রায় 100% নিরাময়যোগ্য। এছাড়া আরও অনেকগুলো ক্যান্সার আছে যেগুলো যদি প্রাথমিকভাবে শনাক্ত করা যায় তাহলে পুরোপুরি নিরাময়যোগ্য। তার ভিতরে অন্যতম হচ্ছে জরায়ুর মুখ ক্যান্সার। এবং জরায়ুর মুখ ক্যান্সারে কিন্তু অপারেশনই লাগে না। এটি দেখা যাচ্ছে যে যদি হয়, রেডিওথেরাপিতেই অধিকাংশ সময় কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু যদি খুবই প্রাথমিক পর্যায়ে আসে, তাহলে আবার রেডিক্যাল সার্জারি তখন করা যেতে পারে, পরে ফলোড বাই রেডিওথেরাপি দিলে সে কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায়। তাছাড়া তো আবার একটা প্রিভেন্টিভ মেজারও আছে। অবশ্যই সার্ভাইকাল ক্যান্সারের জন্য টিকা পাওয়া যায়, অল্প বয়সের মেয়েদের বিবাহের আগে দিলে 100% কার্যকরী এবং এটা প্রিভেন্ট করা সম্ভব। অবশ্যই বলছিলেন। এছাড়াও আরেকটা আছে মেয়েদের আরেকটি ক্যান্সার হচ্ছে ওভারিয়ান ক্যান্সার। এই ওভারিয়ান ক্যান্সারে যদি আর্লি স্টেজে ডিটেক্ট করা যায়, তাহলে এটি কিন্তু নিরাময়যোগ্য। আবার পুরুষদের টেস্টিকুলার ক্যান্সার। এছাড়াও লিম্ফোমাও কিন্তু যদি প্রপার ওয়েতে ম্যানেজ করা যায়, তাহলে কিন্তু এটিও কিন্তু দেখা যাচ্ছে প্রায় 100% নিরাময়যোগ্য। তাই বলবো যে ক্যান্সার হলেই যে মৃত্যু, এমনটি কিন্তু নয়। এছাড়া অন্যান্য যে ক্যান্সারগুলো আছে, যেগুলোতে সাধারণত পুরোপুরি নিরাময়যোগ্য নয়, কিন্তু দেখা যাচ্ছে 5 বছরে বেঁচে থাকার হার প্রায় 80%, 90%, সেগুলোর ক্ষেত্রে যদি আর্লি ডিটেকশন করা সম্ভব হয় এবং একজন প্রপার ওয়েতে তার ডায়াগনোসিস করে যদি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে চিকিৎসা নেওয়া যায়, তাহলে সেই সব ক্যান্সারগুলো থেকেও কিন্তু অনেক দিন ভালো থাকা যায়। না, আপনি যেমন বলছিলেন যে আসলে ব্রেস্ট ক্যান্সার কথা বলছিলেন, সার্ভাইকাল ক্যান্সার কথা বলছিলেন, লিম্ফোমা, লিউকেমিয়া কথা বলছিলেন, আমরা যেমন দেখি লাং ক্যান্সার পুরুষদের খুব বেশি হয়। এবং এখানেও কিন্তু আপনার প্রিভেনশন অ্যাওয়ারনেস আছে, যেমন স্মোকিং একটা অন্যতম কারণ। স্মোকিং প্রিভেন্ট করা, স্মোকিং না করা, তাহলে লাংটাকে ভালো রাখা যায়। এবং আর্লি ডিটেকশন, যেটা বলছেন যে আর্লি ডিটেকশন, এগুলো তো আমরা ক্যান্সার বললাম। আমাদের মধ্যে একটা ধারণা হচ্ছে শিশুদের ক্যান্সার। আচ্ছা, আমরা এই শিশুদের ক্যান্সার নিয়ে আসছি একটু পরে। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোন করে নিয়েছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনি নাম পরিচয় বলে, বয়সটি বলে আপনার সমস্যার কথাটি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইয়াকুব বলছিলাম, সিলেট থেকে। জি, শুনতে পাচ্ছি ইয়াকুব, বলুন আপনার সমস্যার কথাটি বলুন। হ্যালো, আপনার প্রশ্নটি করুন। জি স্যার, প্রশ্নটা হলো, আমি তো সিস্টেমাতে আক্রান্ত ছিলাম, এখন অপারেশনের পরবর্তীতে ভালো আছি। এই জন্য দেখা যায় মাঝে মাঝে একটু পেইন করে। তো স্যার যেটা বলছিল যে
একবারের খাবারটা 3 বারে ভাগ করে খেতে। তো আসলে এইটা মনে হয় মেনটেন হয় না, এই জন্য কিনা এটা একটু জানার জন্য। আপনি একটু আমাদের সাথেই থাকুন। আমরা ওনার প্রশ্নটি বুঝতে পেরেছি। উনি বলেছে যে উনি ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন এবং অপারেশন করেছেন, উনি ভালো আছে এবং উনি কিন্তু কেমোথেরাপি নিচ্ছেন, কিন্তু ওই অপারেশনের জায়গাটায় মাঝে মাঝে একটু ব্যথা করে। এটি যদি আপনি বলতেন। আচ্ছা, ওনার লাইনটা কেটে গেছে, আমি তবে একটু বলতে চাই যে আমার সৌভাগ্য হয়েছে এই ইয়াকুব সাহেবের অপারেশন করার। আমি কিন্তু ওনার পাকস্থলীতে ক্যান্সার হয়েছিল এবং যেটি আমরা বলে থাকি যে অলমোস্ট মানে এটি আর্লি স্টেজেই ছিল, বাট এটি মাঝামাঝি পর্যায়ের, এটি লোকালি একটি লোকালাইজড একটি ক্যান্সার ছিল এবং যার কারণে ওনার কিন্তু আমরা সাকসেসফুলি অপারেশনটি করতে পেরেছি। এবং পাকস্থলীর ক্যান্সারের যে আধুনিকতম যে চিকিৎসা পদ্ধতি, আমরা লোয়ার রেডিকাল গ্যাস্ট্রেক্টমি, সেই সাথে D2 লিম্ফ নোড ডিসেকশন করে দিয়েছি। কারণ আপনারা জানেন যে ক্যান্সার সাধারণত লসিকা গ্রন্থির মাধ্যমে ছড়িয়ে যায়। তো আমরা এর জন্য যে রিপ্রেজেন্টেটিভ যে লিম্ফ নোড সারাউন্ডিং এবং কিছু স্টেশন ওয়াইজ আমরা D2 লিম্ফ নোড ডিসেকশন করে ওনাকে রোএনওয়াই গ্যাস্ট্রোজেজনস্টমি করে দিয়েছিলাম এবং উনি অপারেশন পরবর্তী সময়ে খুবই ভালো ছিলেন। হ্যাঁ, আমি ওনাকে পরামর্শ দিয়েছিলাম যে ওনার যেহেতু পাকস্থলীর আকৃতিটা এখন ছোট হয়ে গেছে, আকারটি আগে যখন একসাথে অনেকগুলো খাবার খেতে পারতেন, এখন ওনাকে সময় লাগবে সেটি অ্যাডজাস্ট করতে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি বারবার খাবেন, কিন্তু অল্প অল্প করে খাবেন, মানে একবারে উনি অনেক কিছু খাবেন না, কারণ একবারে খেলে আরও কিছু কমপ্লিকেশনও হতে পারে, সেটাকে আমরা ডাম্পিং সিনড্রোম বলে থাকি। তো এই জন্যই আসলে আমি ওনাকে বলেছি যে বারবার অল্প অল্প করে খেতে, তাহলে ওনার পেটের যে অস্বস্তি, ব্যথার কথা যেটা বলছি, ব্যথা এগুলো কমে যাবে, কমে যাবে। এটা আসলে বিষয়টা হলো যে স্টমাকটা কেটে ছোট করে দিয়েছেন, যেখানে ক্যান্সার ফেলে দিয়েছেন, কাজে খাবার রাখার যে জায়গাটা, হজমের যে জায়গাটা, সেখানে কমে গেছে। বারবার খেতে হবে, অল্প অল্প করে খেতে হবে। নিশ্চয়ই ইয়াকুব, আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা যে প্রসঙ্গে, ইয়াকুব সাহেবের জন্য আমার অনেক অনেক শুভকামনা। যে আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমি বলছিলাম যে শিশুদের ক্যান্সার, জি জি, এমনিতে ক্যান্সারে সবাই আতঙ্কে থাকে, আর শিশুদের যদি ক্যান্সার হয় মা বাবা কিন্তু মানে ঘুম হারাম হয়ে যায়। আসলে শিশুদের ক্যান্সার হয় কিনা, বা এই শিশুদের ক্যান্সার নিয়ে আমাদের যে প্রচলিত ভুল ধারণাগুলো কি? হ্যাঁ, একটি সমাজে বা আমাদের সোসাইটিতে বলেন বা যে কোনো জায়গাতে একটি ধারণা প্রচলিত আছে যে ক্যান্সার বুঝি শুধু বয়স্ক মানুষদের হয়। তো ক্যান্সার কিন্তু আসলে শিশুদেরও হয়। অনেকগুলো ক্যান্সার আছে যেগুলো শিশুদের হয়ে থাকে এবং শিশুদের কিছু কিছু ক্যান্সার আছে যে খুব অ্যাগ্রেসিভলি এটা প্রেজেন্ট করে। এবং অবশ্যই ক্যান্সার হলে তো একটি পরিবারের সবার জন্যই এটি কষ্টের, কিন্তু বাচ্চার একটি আদরের শিশু যদি ক্যান্সার আক্রান্ত হয়, তাহলে বাবা মা সহ তার যে রিলেটিভস আছে সবাই আসলে খুব মানে ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। তো আমি বলতে চাই যে শিশুদেরও আসলে ক্যান্সার হয়। বেশ কিছু ক্যান্সার আছে যেগুলো শিশুদের হতে পারে, যেমন লিউকেমিয়া একটি হতে পারে, নিউরোব্লাস্টোমা হতে পারে, তারপরে রেটিনোব্লাস্টোমা হতে পারে, ইভেন আমাদের কিডনিতে একটি ক্যান্সার হয় যেটাকে আমরা বলি ওইমস টিউমার, হ্যাঁ, নেফ্রোব্লাস্টোমা। এই ক্যান্সারগুলো সাধারণত খুব কম বয়সী শিশুদের হয়। এছাড়া প্রায় 10 থেকে 18 বছর বা 20 বছরের বাচ্চাদেরও আরও কিছু ক্যান্সার হয়, যেমন সার্কোমা হতে পারে, অস্টিওসার্কোমা বা সফট টিস্যু সার্কোমা হতে পারে, এবং আরেকটি হচ্ছে ইউইং সার্কোমা। এবং দর্শকদের আমি একটু বলতে চাই যে চলছে জুলাই মাস, এই জুলাই মাস কিন্তু সার্কোমা অ্যাওয়ারনেস মান্থ, অর্থাৎ আমরা যথার্থ হয়েছে সার্কোমা সচেতনতা দিবস, এটি হচ্ছে মাস হিসেবে আপনারা এটাকে সার্কোমা অ্যাওয়ারনেস মান্থ। এই মান্থে আসলে সার্কোমার যদি একটি রেয়ার ক্যান্সার, খুবই লেস দ্যান 1% মানুষ সার্কোমাতে আক্রান্ত হয়, যার জন্য মানুষের ভিতরে সার্কোমা নিয়ে ধারণা খুব কম। কিন্তু সার্কোমা এটি আসলে সমস্ত ক্যান্সার যদি 1% হয় তাহলে কিন্তু সংখ্যাটি কম নয়, অনেক মানুষ সার্কোমাতে আক্রান্ত হয়। তবে জোয়ারটা যে প্রসঙ্গটা আসে যে সার্কোমা, আমি যতটুকু জানি যে সার্কোমা আসলে কম হয়, কিন্তু যার হয় খুব দ্রুত ছড়িয়ে পড়ে, অল্প সময়ের মধ্যেই তাকে আসলে আমি দেখেছি অল্প বয়সের অনেক ছেলে মেয়েদের, আমি নিজের চোখে দেখেছি যে তাদের মৃত্যু দিকে ঢুলে পড়তে, এটা আসলে খুব দ্রুত ছড়িয়ে যায়। আসলে এই সার্কোমা আর্লি ধরার পথ কি, বা কিভাবে এটা? সার্কোমার একটি ব্যাপার যেটা একটু, সার্কোমা সাধারণত প্রেজেন্ট করে একটু অ্যাডভান্স স্টেজে। কারণ কি, সার্কোমা মানে কি একটি চাকা বা গোটা, এবং অধিকাংশ ক্ষেত্রে এটি কিন্তু একটি পেইনলেস চাকা থাকে, যার কারণে যে বাচ্চাটা আক্রান্ত হচ্ছে সেও কিন্তু এটাকে অ্যাটেনশন দেয় না। বাচ্চারা তো জানেন যে এমনিতে নানানভাবে ব্যথা পেয়ে থাকে, হ্যাঁ, কিন্তু এটা সে প্রেজেন্ট করে না। কিন্তু যখন এটি অনেক ভিজিবল হয়ে যায় তখনই কিন্তু বাবা মা অ্যাটেনশন দেয়। এছাড়া আরেকটি ব্যাপার যেটা হয়, এই সার্কোমাগুলো জানি না এটা হয়তো প্রকৃতি প্রদত্ত বা আল্লাহ প্রদত্ত, যে বাচ্চারা খেলতে গিয়ে কোথাও একটু স্পোর্টস ইনজুরি হয়েছে বা কোথাও একটু ট্রমাটাইজড হয়েছে, তখন সেখানে দেখা যায় যে একটি পোস্ট ট্রমাটিক বা পোস্ট ইনজুরি একটি সোয়েলিং বা একটি চাকা। তখন কি হয় যে বাবারা মনে করে যে তার বাচ্চা খেলতে গিয়ে ব্যথা পেয়েছে, কিন্তু আসলে ওটি কিন্তু একটি সার্কোমা। অধিকাংশ সার্কোমা কিন্তু এভাবেই প্রেজেন্ট হয়। তো যার কারণে সার্কোমা
আর্লি স্টেজে সাধারণত কমনলি মানে প্রেজেন্ট করে না, যেহেতু এটি পেইনলেস একটি লাম্প থাকে, কিন্তু যখন প্রেজেন্ট করে তখন মোটামুটি এটা অ্যাডভান্স স্টেজ না তাহলে আমরা তো যদি একটু জানতে চাই যে আসলে আমি দেখেছি সার্কোমা আসলে খুবই অ্যাগ্রেসিভ একটা এবং ক্যান্সার, এটি খুব র্যাপিডলি মেটাস্টাসিস হয়ে যায়, লাংসে চলে যায়। তো আর্লি ধরার যেটা বলছিলেন, এটা কোনো কারণ আছে যে ফ্যামিলিতে হলে পারিবারিকভাবে ক্যান্সার থাকলে তার হতে পারে, অথবা অন্য কোনো লক্ষণ, তার ওজন কমে যাচ্ছে, এরকম কোনো লক্ষণ আছে কিনা? সার্কোমা আসলে এটি ফ্যামিলিয়াল স্প্রেড করে না, সাধারণত পারিবারিক ক্যান্সার নয়। তবে সার্কোমা সেটা হচ্ছে যে যদি কোনো অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত চাকা যদি শরীরের কোথাও দেখা দেয়, তাহলে দ্রুত সেটিকে অ্যাটেনশন দেওয়া এবং একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাওয়া, কারণ একজন বিশেষজ্ঞ ডক্টরই ডিফারেন্সিয়েট করতে পারবে যে ওই চাকাটা এটি কি যেহেতু ট্রমাটিক কারণে হয়েছে, নাকি সার্কোমা, নাকি বিনাইন কোনো টিউমার। সেই জন্য উচিত একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাওয়া, নাম্বার 1। সার্কোমা যে শুধু সারফেসে হয় এমনটি নয়, কিন্তু সার্কোমা কিন্তু পেটের ভিতরেও হতে পারে, যেটাকে আমরা সাধারণত জোয়ারদার আরেকজন দর্শক আছে, আমরা সার্কোমা নিয়ে আসবো আপনার কাছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি সাইফুল আলম পান্নু ময়মনসিং সিটি থেকে বলছি। আমার এই আগামী 1-2 মাস পরে 70 হবে। জি জি জি। আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। আপনার কোনো সমস্যা থাকলে আপনি আমাদের কাছে প্রশ্ন করতে পারেন। জি, আমার সমস্যা নাই। সমস্যা হলো আমার বাবার। জি হ্যালো, আমার মনে হয় সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। আবার যদি দর্শক ফোন করে আমরা আবার কথা বলবো। আমরা যে কথা বলছিলাম যে সার্কোমার যে আপনি বলছিলেন ডিটেকশনটা, যে আপনি একটা স্পেশালিস্ট ডক্টর কাছে যাওয়া, এবং পাশাপাশি যে জিনিসটি করা হয় যে ওই যে আপনি বলছেন যে অবাঞ্ছিত হঠাৎ করে বড় হয়ে যায় কোনো চাকা, এটাকে অ্যাড্রেস করা, আপনারা যেটা করে থাকেন এফএনএসি বা বায়োপসির একটা, এই পরীক্ষাটার মাধ্যমে কিন্তু আপনারা নিশ্চিত হতে পারেন যে তার সার্কোমা বা টিউমার বা বেনাইন টিউমার বা ক্যান্সার হয়েছে। এটা আমার মনে হয় করিয়ে নেওয়া অবশ্যই। এটা আর যাদের সার্কোমা হয়েছে তাদের দ্রুত একজন ডক্টরের কাছে যাওয়া এবং ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী তার একটা ইমেজিং করা, কারণ একটি ইমেজিং কিন্তু এটাকে অনেকখানি আমাদেরকে গাইড করতে পারে, এবং ইমেজের যদি আমাদের কোনো সাসপিশন থাকে তাহলে অবশ্যই ওখান থেকে একটি কোর বায়োপসি করা। এখানে একটি প্রশ্ন এসে দাঁড়ায়, যেহেতু আমরা বলছি যে অনেক ভুল ধারণা আছে, যেমন সার্কোমা একটি 18 বছরের একটা কিশোরের একটা সার্কোমা হয়েছে, তো আপনারা অনেক সময় বলেন যে তার পাটা কেটে ফেলতে হবে। এখানে পিতামাতা বা গার্জিয়ানদের একটা সংশয় তৈরি হয় যে এই ছেলেটা 18 বছর বয়স, আমি পাটা কেটে ফেলবো, এরকম পরামর্শ কিন্তু আপনারা দেন এবং প্রয়োজনের কারণেই দিয়ে থাকে, কিন্তু ওই সময়টাতে তাদের ডিসিশন নিতে একটু দেরি হয়ে যায়। এই প্রশ্ন যদি একটু বলতেন। আচ্ছা, এই ব্যাপারে আমি একটু বলতে চাই যে আমাদের অনেক প্রচলিত ভুল ধারণা আছে যে ক্যান্সার হলেই বুঝি ওই অঙ্গটি কেটে ফেলতে হয়। যেমন ব্রেস্টের ক্ষেত্রে কোনো একজন গ্রামের মানুষ যদি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়, তখন ওই ভদ্রমহিলা বা তার সন্তানেরা অথবা তার হাজব্যান্ড তারা বলে যে আমি এই ব্রেস্টটি রাখবো না, আমি পুরো ব্রেস্টটি কেটে ফেলবো। কিন্তু এখন কিন্তু অনেক আধুনিকতম চিকিৎসা পদ্ধতি এসেছে, যেমন আমরাকে বলি যে ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। তার মানে হলো যে তার ব্রেস্টটিকে রেখেই কিন্তু অপারেশন করা সম্ভব। আবার ধরেন একটি 18 বছরের মেয়ে অথবা একটি 25 বছরের মেয়ে যার এখনও বিয়েই হয়নি, অথবা বিয়ে হয়েছে মাত্র, একটি বাচ্চা হয়েছে বা আরও বাচ্চা হবে, তার একটি কনজুগাল লাইফ আছে, তারও দেখা যাচ্ছে ব্রেস্টে ক্যান্সার হলো, আমি কি তার ব্রেস্ট ফেলে দিব? ব্রেস্ট ফেলে দিলে তাহলে কী হচ্ছে, তার সাইকোলজিক্যাল ট্রমাটা চিন্তা করুন, প্লাস তার ফ্যামিলি, তার অনেক চিন্তা হয়ে যায় যে আমার একটি ব্রেস্ট যদি চলে যায়, আমার হাজব্যান্ড হয়তো বা আমাকে আর আগের মতো ফিল করবে না, বা সে হয়তো অন্য কোনো চিন্তা করবেন। কিন্তু আমরা বলতে চাই যে ব্রেস্ট কিন্তু এখন কনজার্ভ করা হয়, তার মানে পুরো ব্রেস্ট ফেলা লাগে না যদি সেটি আর্লি স্টেজে হয়। আবার যদি অ্যাডভান্স স্টেজেও সে ব্রেস্ট ক্যান্সার প্রেজেন্ট করে থাকে, তাহলে কিন্তু আমরা কি করি, আমরা আগে একটি কেমোথেরাপি দিয়ে নিই, দিয়ে টিউমারটিকে ছোট করে তারপর ব্রেস্ট কনজার্ভিং করি। তবে অবশ্যই এই কেমোথেরাপি দেওয়ার আগে আমরা ব্রেস্টের টিউমারের মাঝে একটি মার্কার ইনসার্ট করে দিই, যাতে আমাদের টিউমার এরিয়াটা আমরা পরবর্তীতে লোকেট করতে পারি, এবং যখন তার কেমো শেষ হয় তখন আমরা আরেকটি লিশন লোকালাইজেশন ওয়ার ইনসার্ট করে ওয়ার গাইডেড আমরা কিন্তু শুধু টিউমার এরিয়াটুকু এক্সট্রিশন করে তার ব্রেস্ট কিন্তু কনজার্ভ করতে পারি। গেল। তাছাড়া ধরেন একটি মেয়ে 25 বছরের, তার একটি লাইফ আছে, সে বাইরে হয়তো জব করেন, অথবা তার বিভিন্ন জায়গায় সোসাইটি আছে, বা ধরেন একটি মডেল, বা ধরেন একটি মানে মিডিয়াতে কাজ করে এমন কেউ, তার যদি একটা ব্রেস্টে ক্যান্সার হয়, তাহলে আমরা কি করি, আমরা তাদের ক্ষেত্রে বা অন্য যে কোনো মানুষ যদি চায়, আমরা কিন্তু এখন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি করি। অনকোপ্লাস্টিক ব্রেস্ট মানে
ব্রেস্টের আকৃতি ঠিক রেখে শুধু টিউমারটুকু রিমুভ করা। তার মানে একসাথে আমরা তার টিউমারটি রিমুভ করলাম এবং ব্রেস্টের আকৃতি ঠিক করে দিলাম, যেটাকে আমরা অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি বলি। এটি ক্যান্সার সার্জারি এবং প্লাস্টিক সার্জারির একটি কম্বিনেশন। তার মানে এই ধারণা কিন্তু সঠিক নয় যে ক্যান্সার মানে হলেই আপনি বলছেন যে আসলে breast কেটে ফেলে দিতে ফেলতে হবে। হবে, মানে যে অর্গানে ক্যান্সার জি, জি। হয়েছে এই কথাটি সঠিক সঠিক নয়। নয়। আরও আমি আপনার কোশ্চেনে আসি যে লিম্ফ, যে একটা পায়ে অথবা হাতে একটা বাচ্চা ছেলের ক্যান্সার হলো, সার্কোমা হলো, তার পা আগে কি হলো যে আমরা কেটে ফেলতাম। এখন কিন্তু আমরা লিম্ফ সেভিং সার্জারি করি। লিম্ফ সেভিং সার্জারি মিন্স তার হাতটাকে রেখে সেভ করে কিন্তু আমরা সার্জারি করতেছি, এবং এখন অনেক বেশি মেডিকেল টেকনোলজি বলেন, বায়োমেডিক্যাল যে টেকনোলজি, সেগুলোতে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে এবং যুগ উপযোগী যেসব মানে দরকার সেগুলো সব আছে। এখন কিন্তু তার এখানে একটি প্রস্থেসিস দিয়ে দেওয়া হয়, সেটি হতে পারে মেটালিক প্রস্থেসিস অথবা বনি প্রস্থেসিস। এগুলো দিয়ে তার লিম্ফ কিন্তু সেভ করা যায়। ইভেন পা, তার একটা পা কেটে ফেলে সে সারা জীবনের জন্য ডিজেবলড হয়ে গেল, আমরা কিন্তু চাইলে তার এখানে পায়েও কিন্তু আমরা প্রস্থেসিস লাগিয়ে তাকে নর্মাল লাইফে কিন্তু আমরা একদম রিহ্যাবিলিটেট করে দিতে পারি। সুতরাং এখন কিন্তু ওই ধারণা না। তার মানে আমরা আসলে যে ধারণা ছিলাম সেই ধারণাটা হলো অনেক চেঞ্জ, অনেক আধুনিক change হয়েছে। চিকিৎসার মাধ্যমে জি, এখন জি। লিম্ফ সার্জারি, লিম্ফ থাকবে কিন্তু জি, তার জি। টিউমার থাকবে না বা প্রস্থেসিস দিয়ে জি, আপনারা করতে জি। পারেন। আচ্ছা জোয়ারদার, আরেকটি প্রশ্ন আছে যে অনেক সময় বলা যে ক্যান্সার ছোঁয়াচে রোগ, জি, জি। তো যারা ক্যান্সারের আক্রান্ত হচ্ছে তাদের যারা সেবা করছেন জি, তারা মধ্যে একটা ধারণা থাকে আমার মধ্যে ক্যান্সার হয়ে যাবে, জি, জি। এই ধারণাটা কতটুকু সঠিক? আচ্ছা, প্রথমতই বলি যে এটি পুরোপুরি সত্য নয়, মানে একদমই সত্য নয়। আমি একটু এক্সপ্লেন করি। সাধারণত যেগুলো আমরা শ্বাসের রোগ বলি সেগুলো হচ্ছে আমরা বলি কমিউনিকেবল ডিজিজ বা মানে শ্বাসের রোগ যেগুলো আছে, সংক্রামক ডিজিজ, যেমন তার ভিতরে টিবি একটি হতে পারে বা অন্যান্য যে কোনো ভাইরাসজনিত রোগ, যেমন করোনা হয়েছিল, যে আমরা বলতাম যে করোনার কাছাকাছি গেলে হাসি কাশির মাধ্যমে এটি ছড়িয়ে যায়। কিন্তু ক্যান্সার কিন্তু সাধারণত এটি ছড়ায় না। এটি ক্যান্সার আক্রান্ত রোগী নিজের দেহে লিম্ফ নোড অথবা রক্তনালী বা লোকালাইজড স্প্রেড করে নিজের শরীরে। এটি কিন্তু একজন রুগীকে সেবা শুশ্রূষা করলে, তার খাবার খেলে বা একই প্লেটে খেলেও কিন্তু ক্যান্সারটি ছড়িয়ে যাচ্ছে না। হ্যাঁ, এখন ক্যান্সার কিছু ভাইরাস দ্বারা হতে পারে, যেমন সাইটোমেগালো ভাইরাস, তারপর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা বলেন জরায়ুমুখ ক্যান্সার। কিন্তু এই ভাইরাসগুলো হয়তো স্প্রেড করতে পারে, কিন্তু ক্যান্সার ভাইরাস তো আসলে যে জিনিসটা হয় যে হাঁচি কাশির মাধ্যমে ছড়ালে জি, কিন্তু আমরা বলি জি, জি। সংক্রমণ, কিন্তু ওগুলো তো হাঁচি কাশির মাধ্যমে হচ্ছে না। আর সেজন্য এটা হওয়ার সম্ভাবনা কোনো নাই। সম্ভাবনা মানে নাই। আসলে আমরা বলতে পারি যে ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নাই, এবং পরিবারে কেউ যদি একজন ক্যান্সার আক্রান্ত রোগী হয় তাহলে পরিবারের অন্যান্য সদস্যদের উচিত তার সঙ্গে থাকা, তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়া এবং তাকে সার্বিকভাবে সাপোর্ট করা, স্বাভাবিক কাজকর্ম তাকে সাহায্য করা, এনকারেজ করা। আরেকটি প্রশ্ন আসে যে অনেক সময় দেখা যায় আপনারা যখন চিকিৎসার কথা বলেন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, একজন ক্যান্সার আক্রান্ত রোগী তার চিকিৎসা সেবা নিতে গিয়ে দেখা যায় যে তার চুলটা পড়ে যাচ্ছে, তার মুখটা কালো হয়ে যাচ্ছে এবং একটু চেহারাটাও অনেকটা মানে তার আগের চেহারা থাকছে না। তো এই প্রসঙ্গে তখন অনেকেই মনে করে যে কেমোথেরাপি নেব না, রেডিওথেরাপি নেব, এরকম ধারণা অনেকে পোষণ করে। এই বিষয়টা যদি পরিষ্কার করতে। প্রথমে আমি একটু বলতে চাই যে কেমোথেরাপিটা কি। কেমোথেরাপি হচ্ছে একটি উচ্চমাত্রার, বলা যায় যে একটি অ্যান্টিবায়োটিক, উচ্চমাত্রার উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি সিস্টেমিক থেরাপি। কেমোথেরাপি কি করে যে কেমোথেরাপি আমরা একটি রোগের হয়তো অপারেশন করে দিলাম এবং আমরা চোখে দেখা যে টিউমার সেগুলো আমরা সব রিমুভ করে নিয়ে চলে আসলাম, কিন্তু তার যদি মাইক্রোস্কোপিক যে টিউমার সেলগুলো থাকলো বা রক্তের মাধ্যমে যে টিউমার সেলগুলো রয়ে গেল সেগুলো কিন্তু আমরা সার্জারির মাধ্যমে রিমুভ করতে পারতেছি না। তো সেই মাইক্রোমেটাস্টেসিস প্রিভেন্ট করার জন্য অথবা ওই যে রক্তে ছড়িয়ে যাওয়া যে টিউমারগুলো আছে বা টিউমার সেলগুলো আছে এগুলোকে মানে ডিস্ট্রয় করার জন্য আমরা একটি সিস্টেমিক থেরাপি দিয়ে থাকি, যেটি সাধারণত ইন্ট্রাভেনাস দেওয়া হয়ে থাকে। এই কেমো কখনো কখনো ওরাল কেমো আছে, এই কেমোগুলো রক্তের মাধ্যমে গিয়ে এই টিউমার সেলগুলোকে ডিস্ট্রয় করে দেয়, কিল করে দেয়। তার মানে তার পরবর্তীতে ক্যান্সারটি ফিরে আসার সম্ভাবনা একদম কমে যায়। এখন টিউমার কি করে, এই কেমোথেরাপি কি করে? কেমোথেরাপি হচ্ছে দ্রুত বর্ধনশীল যে সেলগুলো থাকে সেগুলোকে সে মেরে ফেলে। তো এই দ্রুত বর্ধনশীল সেল শরীরের আরও অন্যান্য জায়গায় যেগুলো থাকে, এবং তার আগে বলে নিই যে সে যখন এই দ্রুত বর্ধনশীল সেলগুলোকে ডিস্ট্রয় করতেছে, কিল করতেছে, অ্যাসোসিয়েটেড কিছু নর্মাল সেলও কিন্তু মারা পড়ে যায়, যার কারণে তার কেমো চলাকালীন সময়ে একটু দুর্বল লাগে, অবসাদগ্রস্ত লাগে, বা কখনো কখনো একটু বোন ম্যারো সাপ্রেশন হয়, যার কারণে তাকে রক্ত দিতে হয়। আরেকটি মেজর কমপ্লিকেশন হচ্ছে যে হেয়ার লস। অনেকে আছে যে তার চুল পড়ে যায়, মানে অধিকাংশ ক্ষেত্রেই চুল পড়ে যায়। চুল পড়ে যাওয়ার কারণ হচ্ছে যখন কেমোথেরাপি চলে, আমি বললাম যে দ্রুত বর্ধনশীল যে সেলগুলো আছে, এই হেয়ার ফলিকুল এগুলো কিন্তু দ্রুত বর্ধনশীল, খুব র্যাপিড গ্রো করে। দেখবেন যে আমরা চুল কেটে ফেলছি কিন্তু কিছুদিনের ভিতরে আবার চুল বড় হয়ে যাচ্ছে। এই জন্য এই হেয়ার ফলগুলোর উপরেও কিন্তু তার ইফেক্টটা পড়ে,
যার কারণে তার চুল পড়ে যায়। তবে আমি অবশ্যই বলতে চাই এটি সাময়িক এবং এটি সাময়িক। এটি তার যখনই কেমোথেরাপি শেষ হয়ে যায় তার 3 থেকে 6 মাসের ভিতরে তার কিন্তু চুল স্বাভাবিক হয়ে যায় এবং পরবর্তীতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পূর্বে তার চুলের যে ঘনত্ব ছিল, থিকনেস ছিল, পরবর্তীতে তার থেকে কিন্তু বেশি থিকনেস হয়ে যায় এবং চুলের গঠন এবং আকৃতিও কিন্তু আগের মতো হয়ে যায়। সুতরাং তার মানে এটা নিয়ে আসলে ভয়ের কোনো কারণ নেই। যখন চিকিৎসা চলাকালীন সময়টা হতে পারে, কিন্তু চিকিৎসা যখন শেষ হয়ে গেল 6 মাসের মধ্যে সে আবার পূর্ব অবস্থায় ফিরে যাবে। কারণ কি আর একটু বলতে চাই যে তার সৌন্দর্যের থেকে তার জীবন কিন্তু আগে, কারণ ওই জীবনের উপরে অনেকেই নির্ভর করে। সে হয়তো একজনের মা, একজনের স্ত্রী বা কারো একজনের মেয়ে। সুতরাং অন্যের জন্য কিন্তু তার চিকিৎসা নেওয়া উচিত, নিয়ে চিকিৎসা পরবর্তী সময়কে সে কিন্তু স্বাভাবিক হয়ে যাচ্ছে। ডক্টর জোয়ারদার, আরেকটি প্রশ্ন খুব সমসাময়িক, যে অপচিকিৎসা। জি জি, আমরা অনেক সময় দেখি বিজ্ঞাপনের মধ্যে গ্যারান্টি সহকারে ক্যান্সার ভালো করা হয়। আপনাদের হসপিটালের গেটেও আমি অনেক বিজ্ঞাপন দেখেছি যে সাটিয়ে রেখেছে যে গ্যারান্টি দিয়ে ক্যান্সার রোগ নির্মূল করা হয়। এই বিষয়টি একটু বলতেন। আচ্ছা, এটি নিয়ে আমরাও খুবই দুশ্চিন্তাগ্রস্ত, আমি ব্যক্তিগতভাবে। কারণ কি আমাদের কাছে অনেক রুগী আসে, এমন পর্যায়ে চলে আসে যে তখন তার জন্য আমরা কিছু করতে পারি না। তখন আমাদের নিজেদেরকেই খুব কি বলবো, দোষী মনে হয়, যে গিল্টি ফিল করি যে কেন আমরা এই রুগীটার জন্য কিছু করতে পারলাম না। তার কারণ হচ্ছে তার ক্যান্সার হয়তো প্রথম থেকে ছিল, সে গেছে একজন কবিরাজের কাছে, অথবা একজন ওঝার কাছে, অথবা একজন বৈজ্ঞানিক চিকিৎসার বাইরে যারা চিকিৎসা দিয়ে থাকে তাদের কাছে গেছে। গিয়ে কী হয়েছে যে তার ক্যান্সার তো ভালো হয়ই নাই, উল্টা এটি খুব অ্যাডভান্স স্টেজে চলে এসেছে এবং দেখা যাচ্ছে যে আমরা আর কিছুই করতে পারতেছি না। তো আমি বলতে চাই যে ক্যান্সার যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন, অবশ্যই অবহেলা না করে বা চটকদার কোনো বিজ্ঞাপন না দেখে বা অন্য কারোর মিষ্টি কথায় না ভুলে আপনারা অবশ্যই একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হন। কারণ ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর যেনারা আছেন, বিশেষ করে আমি যেমন সার্জিক্যাল অনকোলজিস্ট, এছাড়া মেডিকেল অনকোলজিস্ট, রেডিয়েশন অনকোলজিস্ট সহ আরও অন্যান্য যারা আছে তারা কিন্তু বিশেষ করে আমার এই ক্যান্সার আক্রান্ত রোগীদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যদি তারা কেউ ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে, আমরা চাই যে কেউ ক্যান্সার আক্রান্ত না হোক, তার জন্য আমরা যথোপযুক্ত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু তারপরে যদি দুর্ভাগ্যজনকভাবে কেউ ক্যান্সার আক্রান্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হন। কারণ ক্যান্সার চিকিৎসা কিন্তু কোনো ব্যক্তির একক কোনো চিকিৎসা নয়, প্লাস ক্যান্সার কিন্তু তার মন করা চিকিৎসাও নয়। ক্যান্সার কিন্তু বিভিন্ন গবেষণার মাধ্যমে, রিসার্চের মাধ্যমেই কিন্তু গাইডলাইনের মাধ্যমে চিকিৎসা করা হয়। মানে এটা হলো আসলে একটা সমন্বিত চিকিৎসা, এবং এটা হলো যে একটা টিম ওয়ার্কের মতো, মাল্টিডিসিপ্লিনারি একটা টিম, এবং আমরা কিন্তু একটি গাইডলাইন ফলো করি। মানে এখন আসলে বিশ্বমানের চিকিৎসায় কিন্তু আপনারা আমাদের দেশে দিচ্ছেন। আমরা আশা করব যারা ক্যান্সার রোগে ভুগছেন তাদের যে এই ভুল ধারণাগুলো তারা নিশ্চয়ই তারা উত্তর পেয়েছেন এবং তারা একজন বেশ বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শ। ডক্টর একরামুল হক জোয়ারদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা আসলে ক্যান্সার নিয়ে যে ভুল ধারণাগুলো ছিল সেগুলো জানলাম। যাদের ক্যান্সার আক্রান্ত হয়েছেন তারা দেরি না করে দ্রুত একজন ক্যান্সার বিশেষজ্ঞ পরামর্শ নিন এবং আপনার চিকিৎসার সেবাটুকু গ্রহণ করুন। দর্শক, ভালো থাকুন, সচেতন থাকুন এবং আপনাদের সুস্থতা কামনা করি শেষ করছি। খোদা হাফেজ।